আমরা 2 ভাই 1 বোন। আমি সবার ছোট এবং আমি সবার ছোট। আমার বড় ভাইয়ের 10 বছরের ছোট হলো আমার বোন। তারপরে আচ্ছা। হলো আমি। বাবা কি করতেন? বাবা আমার বয়স যখন 6 বছর তখনই মারা যায়। ও, তার মানে বাবাকে নিয়ে আপনার সেই অর্থে তেমন কোনো স্মৃতি নাই। না। আচ্ছা। এবং আমার বয়স যখন 7 বছর তখনই আমি একটা এতিমখানায় পড়ালেখা করি। সে জায়গাতে 12-13 বছর ওই জায়গাতেই পড়ালেখা করি। আচ্ছা। আমার বয়স যখন 7 বছর তখনই আমার একটা এতিমখানায় পড়ালেখা করার জন্য দেয়। হুম। আমি ওই জায়গা পর্যায়ক্রমে আরবি থেকে শুরু করে দাখিল পর্যায়ে পড়ালেখা করি 1 2 3 4। দাখিল মানে এসএসসি? হ্যাঁ, এসএসসি পাস করেন? হ্যাঁ, আচ্ছা। এসএসসি আমার কত সালে পাস করেন? আমি পাস করি 2015-তে। 2015-তে এসএসসি পাস করেন, মানে আপনি দাখিল পাস করেন। হ্যাঁ, মাদ্রাসার নাম কি ছিল? মাদ্রাসার নাম ফরিদপুর মুসলিম মিশন। ফরিদপুর মুসলিম মিশন। হ্যাঁ। জি, বলেন। আমার বয়স আমি যখন ক্লাস 5-এ পড়ালেখা করি 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। আচ্ছা, ওয়াও। 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পরে তখন আমার এক ক্লাস নিচের আমার এক বান্ধবী, হ্যাঁ। সে আমাকে বলে যে তোর একজন পছন্দ করে, তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই বলতে পারিস। আচ্ছা। এবং আমার তখন মাদ্রাসা থেকে 20,000 টাকা দেয়। আপনাকে? হ্যাঁ। ওই ট্যালেন্ট বলে বৃত্তি পাওয়ার কারণে? হ্যাঁ। আচ্ছা। তখন আমি একটা মোবাইল সেট কিনি। মোবাইল সেটটা কিনে ও জায়গায় আবার মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল। জি। গাইটের ভিতরে মোবাইলের পরিমাণ কাইটা ওই গাইটের ভিতর মোবাইলটা রেখে দিতাম এবং মোবাইলটা দিনের বেলায় ওকে দিয়ে দিতাম, সারা রাত্র ওর সাথে কথা বলতাম। হ্যাঁ। এবং আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনই ও বলে আমার বিয়ে করার জন্য। আচ্ছা, মানে মেয়েটার সঙ্গে আপনি সম্পর্ক করতেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন ক্লাস 8-এ তখন ও কোন ক্লাসে? আমি যখন ক্লাস 5-এ টানেল ফুল বৃত্তি পাই ও হ্যাঁ। তখন 4-এ। মানে 1 বছর নিচে ছিল ওই একই এতিমখানাতেই? হ্যাঁ। আচ্ছা। আর আপনি এটা জানেন যারা আবাসিকে পড়ালেখা করে হ্যাঁ। তারা একটু সাইজে বড় থাকে। আচ্ছা, ওকে। তারপর আমাকে বিয়ে করার জন্য বলে। পরে আমি তাকে বলি, যেহেতু তাকে ভালোবাসি, পরে আমি তাকে বলি যে তুমি যখন এসএসসি পাস করবা তখন আমি কলেজে থাকবো, তখন তোমার বিয়ে শাদী করবো। ওকে। পরে আমরা বাৎসরিক 3বার ছাড়া ছুটি পাইতাম না, ঈদ কুরবানি আর আম কাঁঠালের ছুটি ছাড়া ছুটি পাইতাম না। পরে ও বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে আমার বিয়ের দাওয়াত করে। বিয়ের দাওয়াত করার পরে বিয়ের দাওয়াত মানে কার বিয়ে? ওই আমার সেই ওর বিয়ে হয়ে যায়? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের বিয়ের দাওয়াত করে। মানে আপনার গার্লফ্রেন্ড তার বিয়ের দাওয়াত দিয়েছে? হ্যাঁ, দাওয়াত দিয়েছে। আচ্ছা। পরে আমি সিমটা চেঞ্জ করে ফেলাই, তার সাথে যোগাযোগ করি না। পরে আবার 1 মাস পরে সিমটা চালু করি, ও আমার ফোন দিতে তালে থাকে। আচ্ছা। তার হাজবেন্ড শিপের চাকরি করতো, বাড়িতে থাকতো না। পরে ওই হাজবেন্ডের দ্বারা তার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে সে আমার বাচ্চাটা দেখার জন্য দাওয়াত করে, কিন্তু হসপিটালে আমি যাই না। হসপিটালে না যাওয়ার কারণে সে আমার সুসাইড করে। মানে সে মেয়ে সুইসাইড করে? হ্যাঁ, হসপিটালে যেদিন আসে তার পরের দিন কি জানো, মানে আমি যেদিন আসে মানে বুঝলাম না আমি। হসপিটাল থেকে রিলিজ নিয়ে যেদিন আসে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে আসে তার পরের দিন সে সুসাইড করে। কি বলেন? এত ভালোবাসতো আপনাকে? সেটা বলতে পারবো না। আপনি কেন বলতে পারবেন না? কাউকে ভালোবেসে সে সুইসাইড করে ফেললো, আপনি বলতে পারছেন না? এটা কেমন ধরনের কথা? বাচ্চার বয়স কত তখন? বাচ্চা যেদিন ও রিলিজ নিয়ে হাসপাতাল থেকে আসছে 3 দিন পরে এই ঘটনা হয়। সুইসাইড করে ফেলে? হ্যাঁ। সুইসাইডে কিছু বলে যায়, কিছু লিখে যায়? কিছু সেটা জানি না। ওর মা খালি আমাকে জানায় যে ও তো কি জানি খাইয়ে মারা গেছে। এটা কি আপনাকে বলেছিল এর আগে? যে হ্যাঁ, তার মা বলছে না, কিন্তু তার আগে সে আপনাকে বলেছিল যে তুমি আমাকে লাভ না করলে আমি সুইসাইড করে ফেলবো? না, এরকম কিছু বলে নাই। তাহলে তো সে আলটিমেটলি কি কারণে করেছে আপনি জানেন না? না, সেটা জানি না। আচ্ছা। তার মৃত্যুর সংবাদ জানাইছে তার মা আমাকে। ওকে, ওকে। তারপর আমার মন খারাপ থাকে। আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যাই নেই বা আমাকে ভালো জানতো বইলে এই কারণে কি ঘটনা ঘটাইলো না কি কারণে সেটা বলতে পারি না। মনে মনে এরকম দুশ্চিন্তা করি এবং তখন বিয়ের পর তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হতো? দেখা করতাম না। আচ্ছা, ও চাইতো বাট আপনি করতেন না? দেখা করতাম না এই জন্যই যে আমি চাই না, যেহেতু একজনের ঘরে চলে গেছে আর তার সাথে যোগাযোগ করার জন্য চাই না। এমনি ফোনে কথা বলতাম, সান্ত্বনা দিতাম, কিন্তু তার সাথে যোগাযোগ করতাম না। ওকে। তারপরে আমার মন টন খারাপ থাকে আর আমি ক্লাসটা ফাঁকি দেই একটু বেশি। আচ্ছা।
ক্লাসটা ফাঁকি দেয় একটু বেশি, তখন আমার অবস্থাটা একটু খারাপ থাকার কারণে, এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি 8 থেকে 10টা প্রাইভেট পড়াই। আচ্ছা, আমার মাসিক ইনকাম 10 থেকে 15,000-এর মতো। এই প্রাইভেটটা আপনি কোন ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াতেন? ছাত্রছাত্রী 1 to 3 আরবি লাইনের। আচ্ছা, 10 থেকে 15,000 টাকা আমি 5 থেকেই কামাই করি। ওরে বাবা, খুব ভালো। তারপরে ওই টাকা আমি নিজের পিছে ব্যয় করি, কারণ আমার ফ্যামিলিতে ওই টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। মন খারাপ থাকে তখন, আমার একা একা থাকতে সমস্যা হয়, তখন আমি দেশের দিকে আমার ফুফাতো ভাইয়ের ফোন করি যে তুই তো দেশে পড়ালেখা করি, তুই আমার কাছে থাক, তোর কোনো খরচ লাগবে না। পরে সেই ফুফাতো ভাই আসে, আনার কারণ হলো সে যাতে আমার যত্নটা নিতে পারে। আমি তখন কেমন জানি উদাস মনের হয়ে গেছিলাম। তখন আমার ফুফাতো ভাই আসে, আসার পরে আমার সাথে থাকে। পরে আমি ছোটোকালের দিকে, যেহেতু আমি এতিমখানায় পড়ালেখা করছি, আমার বাড়ির দিকে মন ছিল না ততটা। আর বাৎসরিক ছুটি পাইতাম তখন যাইতাম, 3 দিন 4 দিনকে 1 সপ্তাহ পরে আবার চলে আসা লাগতো। তখন আর কি ফুফাতো ভাই আসে, আসার পরে আমার সাথে থাকে, তখন আর কি বাৎসরিক ছুটি পাই। ছুটি পাওয়ার পরে ও কয়ে দেয় আমাদের বাড়িতে চল। তখন আমার লাইফে আমি ফুফু বাড়ি 1বার কি 2বার গেছি, কিন্তু যাইয়ে কোনোদিন রাত্রে থাকিনি। আচ্ছা, তারপরে ওই ফুফাতো ভাই অনেক জোর করে নিয়ে যায়। আমিও বলি যে যেহেতু মন ভালো না, তোদের ওই জায়গা থেকে বেড়ায় আসি। এবং এর আগে আমার ওই ফুফাতো ভাই বলতো যে তুই আর একটা লোকের সাথে সম্পর্ক কর, তাহলে দেখবে বলো তোর মন ঠিক হয়ে গেছে, মানে আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক। আর আমি তাকে বলি যে দেখ, আমি চাই না যে এসএসসি লাইফে আমি কোনো সম্পর্কে জড়াই, কলেজ লাইফে যাই সম্পর্ক করতে পারি, তাছাড়া করার ইচ্ছা নেই। তখন আর কি বাৎসরিক ছুটিতে আমার ফুফাতো ভাইয়ের বাসায় যাই। ওই মুহূর্তে আমার ফুফাতো ভাই তার বিভিন্ন ভাই বোন এদের সাথে আমার আড্ডা দেয়, যাতে আমার ভালো লাগে। আচ্ছা, তখন আমি 1 সপ্তাহের ছুটি পাই, তাদের সাথে আড্ডা দেই। একদিনকে সকালে হঠাৎ করে তার স্বাস্থ্য বোনের বাড়িতে আমার নিয়ে যায়। স্বাস্থ্য বোনের বাড়িতে আমার নিয়ে যাওয়ার পরে হ্যাঁ স্বাস্থ্য বোন আর কি জিজ্ঞাসা করে যে কে, সে বলে যে আমার মামাতো ভাই। আচ্ছা, আর আমি তো আগেই বলছি যে আমার আত্মীয় স্বজনের, আমার ওই ফুফু বাড়িতে আমার যাওয়া হইতো না। গেছি আমার লাইফে 2 থেকে 3 বার, তাও কোনোদিন রাত্রে থাকিনি। ওকে। পরে আমার ওই ফুফাতো ভাই স্বাস্থ্য বোন বলে যাই যে কে, বলে আমার মামাতো ভাই। কয় তোর মামাতো ভাইরে তো আমি জীবনে দেখিনি। তারপরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে তোর কি হয়, আমার স্বাস্থ্য বোন। পরে আর কি আমার নাম্বারটা আমার ফুফাতো ভাই ওই স্বাস্থ্য বোনকে দিয়েছে। দেওয়ার পরে দেখি তো আমার ফোন দেওয়ার পরে সাথে কথাবার্তা বলার পরে সাথে কথাবার্তা বলি আর কি, মনটা ভালো থাকার জন্য দেখি যে সময় কাটায় আর কি। তারপরে সাথে এক পর্যায়ে সম্পর্ক হয়ে যায়। ওকে, সম্পর্ক চলতে থাকে। তারপরে এই পর্যায়ে পড়ালেখা করি, আবার মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় চলে আসার পরে এসএসসি পরীক্ষা দিই। আচ্ছা, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন আমার 3 মাস ছুটি থাকে, ছুটিতে বাড়িতে আসি। আচ্ছা, বাড়িতে যেদিন আসি ওই দিন অনেক ক্লান্ত থাকি, বাসায় ঘুমাই। তারপরের দিন সকালে দেখে যায় আমার আপন চাচা আমার আম্মুকে থাপ্পড় মারতে আসে। আমি ঘুমতে ওইটা তার হাতটা ধরে বলি তোর হাতটা আমি কাইটে ফেলাবো। এই কথা বলার পরে আর কি তখন আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে চলে যাই। মামাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে মামাতো ভাইরা বলি যে এই ঘটনা, আমি তো বাড়িতে থাকি না, অনেকদিন বছরে আসি 2 থেকে 3 বার। আমার সামনে আমার চাচা আমার আম্মুকে থাপ্পড় মারতে যায়। পরে আমার মামাতো ভাই কয়ে তো এটা কি ফিনিশিং করে দেওয়া লাগবে, তাহলে আমি দেই। আমি কই তো হ্যাঁ ফিনিশিং করে দেবো। পরে আর কি ওই আমার মামাতো ভাইয়ের 2টা মোটর সাইকেল ছিল এবং একটা গাড়ি ছিল, এরা ভাড়া দিত প্রাইভেট কার। আচ্ছা, পরে আমার বলে যে কি নিয়ে আসবো, প্রাইভেট কার নিয়ে আসবো না মোটর সাইকেল নিয়ে আসবো? পরে আমি বলি কেন, ওরে শেষ করে দিই। পরে আর কি আমার ওই মামাতো ভাই আসে, গাড়ি নিয়ে আসার পর আমার ওই কাকাদের বাড়ির সামনে দাঁড়ানোর পরে ভিতরে ঢুকে বলে যে আমার চাচার নাম কামাল, বলে যে কামাল কি বাড়িতে আছে? পরে আমার কাকি আর কি বলে যে না,
সে তো বাড়িতে নাই। আবার তার একটা মুদির দোকান ছিল। আচ্ছা বলে যে আমাদের যে থানা, সেই থানার নাম হলো নগরকান্দা। হ্যাঁ। বলে নগরকান্দা মাল আনতে গেছে। আচ্ছা এই কথা বলার পরে হ্যাঁ রে বাড়িতে পায় না। পরে আমার ওই মামাতো ভাই আরো দুইজন আমার মামাতো ভাইয়ের বন্ধু, হ্যাঁ আমরা সবাই নগরকান্দা যাই। আচ্ছা জানি যে জায়গা থেকে মাল আনে সেই জায়গা খোঁজার জন্য যাই। ওকে খোঁজার জন্য যাই, তারে পাই না। না পাওয়ার পরে ওই নগরকান্দায় আবার হ্যার পোলা পড়ালেখা করে। হুম পরে তার পোলা আবার ওই মাদ্রাসায় আরবি পড়ালেখা করে। হুম সেই জায়গা থেকে আমার মামাতো ভাই আর আমি হুম তারে তুলে নিয়ে আসি। ওর পোলারে হ্যাঁ ওই পোলারে হ্যাঁ তুলে নিয়ে আসার পরে হ্যারে সরাসরি ঢাকা নিয়ে আসি। ঢাকা এনে 1 সপ্তাহ রাখি। আর না আমি তো প্যারার জ্বালা আমার মামাতো ভাইয়ের সাথে হ্যারে নিয়ে আইছি। হ্যাঁ পরে আমার সামনে আমার ওই চাস্তো ভাইরে মেরে লাবি হারা, কিন্তু তো আমি মারতে দেই না। মেরে ফেলবে হ্যাঁ মেরে ফেলাবে, আচ্ছা কিন্তু তো আমি মারতে দেই না। আমি উল্টারও ঠেকাইতেছি, কারণ সত হইলো আমি তো চোখের সামনে আমার 2-1 বার হইলেও দেখছি, আমার মায়া লাগতেছে। হুম হ্যাঁ মারতে দেই না, কিন্তু তো আমার হেরা মাইরে লাবি। হুম। মাইরে লানো এক পর্যায়ে পরে আমারে আর আমার চাস্তো ভাইরে ওই মামাতো ভাই হালাইতে দেশে চলে আসে। হুম দেশে চলে আসার পরে আর না আমি চিন্তা ভাবনা করি, ওরে এই পাইতে এলাকায় খোঁজ খবর হয়ে গেছে যে হ্যাঁ পোলারে পাওয়া যাইতেছে না। হুম 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 খোঁজ খবর হওয়ার পরে হ্যাঁ তো খোঁজাখুঁজি লাগাইছে এবং থানায় জিটি করে রাখছে যে তার পোলারে পাওয়া যাইতেছে না। আর আমার ওই মামাতো ভাইয়ের বন্ধু বলে যে শুধু এই ঝামেলা রায় লাভ আছে, মাইরে ফেলা। হুম। কিন্তু আমার কেন জানি বাধা দিতেছে যে মানে কিডন্যাপ করেছে নাকি হ্যাঁ ওনাকে? কিডন্যাপ করেছে। আমার মনে হইতেছে যে না, মাইরে ফেলানোটা ঠিক হবে না। হুম। পরে আমি মারতে দেইনি, এই জন্য আর আমার সাথে সম্পর্ক রাখে না। না রাখার পরে আমি চিন্তা ভাবনা করি যে আমার স্বাস্থ্য বেড়েকে আমি ফিরেই দেবো। যদি আমি ফিরেই দিই তাহলে তো আমি অপরাধী, হুম আর আমি মাইরে ফেলাবো সেটাও আমার পক্ষে সম্ভব হয় না। হুম নিজের বিবেকে বাধা দেয়। তারপরে এইভাবে আমরা 1 সপ্তাহ থাকি। 1 সপ্তাহ থাকার পরে হুম আমার ওই মামাতো ভাই হুম ওই মামাতো ভাই আর কি আমাদের এলাকায় থাকে, আচ্ছা। এলাকায় ঘোরাফেরা করে। আর আমাদের ওই এলাকায় তখন ডিবি পুলিশ দিয়ে আর কি সবসময় সার্চ করা হয়। মামাতো ভাই যাকে আপনি কিডন্যাপ করে নিয়ে গেলেন, সে কি হয়, চাচাতো ভাই না মামাতো ভাই? সে আমার চাচাতো ভাই। আর তাকে কোথায় রাখছেন? সে আর আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, ঢাকাতে বয়স কত ছিল তখন? কার? আমার ওর চাচাতো ভাইয়ের বয়স? চাচাতো ভাইয়ের বয়স 9 বছর। 9 বছর। আচ্ছা, তারপর? 9 বছর। তখন আর কি আমার ওই মামাতো ভাই আমাদের বাড়ি থেকে আমার মামাতো ভাইয়ের বাড়ি হলো 3 কিলো। আমাদের বাড়িতে এসে আড্ডা দেয়, এবং আমি আর আমার মামাতো ভাই যে ফোনে যোগাযোগ করতাম সেটা আলাদা পার্সোনাল সিম ছিল। এবং আমার মামাতো ভাইয়ের কাছে একটা সফটওয়্যার আছে, সে যে এলাকায় থাকে সে এলাকা থেকে 15-20 কিলোমিটার আপ ডাউনে দেখায় আর কি। আচ্ছা, নেটওয়ার্কে। ওকে। পরে আমার সাথে কথাবার্তা বলার পরে আর কি ডিবি পুলিশ সার্চ করার পরে আর কি আমি যে ওর সাথে কথা বলে এই বিষয় সেই সম্পর্কে জানতে পারি। আচ্ছা, জানার পরে আমার মামাতো ভাই সরাসরি ওই পুলিশ নিয়ে আর কি আমার ওই জায়গা চলে যায়। আপনার ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে চলে আসে। তারপর? ঢাকাতে চলে আসার পরে আমারে সিভিলে ঢাকা থেকে অ্যারেস্ট করে। কত সালে? এটা হলো 2000, মাঝখানে আমি একটু ভুল বলছি। আমি 15 সালে হলো জেল কাটি, আর 14 সালে হলো পরীক্ষা দিই। 14 সালে পরীক্ষা দেন, 15 সালে জেল কাটেন? হ্যাঁ, 15 সালে জেল কাটি। আপনাকে ধরে কততে? এটা এই যে ঘটনাটা ঘটছে আপনাকে যে ডিবিতে ধরলো, কত সালে বা কয় বছর আগে? এটা ঘটছে হলো 15 সালে, আর আমি বের হয়ে এলো 16 সালে। তখন আমাকে ধরার পরে যেহেতু আমার আর 2 জনকে একসাথে পায়, এখানে তো আর বলার কিছু নাই। সরাসরি আমাদের নগরকান্দা থানায় আমারে নিয়ে আসে। নগরকান্দা থানায় আমারে নিয়ে আসার পরে যেটা আর কি করার, প্রচুর মারধর করে। মারধর করার পরে এই পাইতে আমার ওই মামাতো ভাই আর ওই আমার মামাতো ভাইয়ের বন্ধু সেরা আর কি মানে পাশ কেটে চলে গেছে। আমার ধরাই দিয়ে পাশ কেটে চলে গেছে। আর যেহেতু আমার আর আমার চাপ পায় না, 2 জনের 1 জনটাই পায় না পাওয়ার পরে আর কি আমার জিজ্ঞাসা করে কি হয়েছে। আর আমার তো এইসব বিষয়ে জ্ঞান ছিল না, যে কোর্ট কাছারির বিষয়। পরে আমি বলি যে এই ঘটনা এই আমার মামাতো ভাই আর আমরা যে কোনো কারণে উঠে এনেছিলাম। পরে আর কি সব ঘটনা বলি।
পর্যায়ক্রমে Okay. পর্যায়ক্রমে বলার পরে সত্যটাই বলি, আর আমার তো এই বিষয়ে জ্ঞান নেই কোনটা বললে কি হবে। হুম। পরে ওই জায়গা আমারে চালান করে দেয়, আর আমার চাচার কাছে আমার ওই চাস্তো বাইরে তুলে দেয়। ওকে, কতদিন রাখছিলেন কিডন্যাপ করে? কিডন্যাপ করে রাখছিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ। হ্যাঁ। তারপর এর ভিতর আবার আমার ওই মামাতো ভাই টাকা দাবি করে, মুক্তি পঞ্চাওয়ার পরে 50,000 টাকা উদ্ধারও করে। টাকা নিয়েছিলেন? হ্যাঁ, 50,000। 50,000 টাকা উদ্ধারও করে। আচ্ছা, উদ্ধারও হয়েছিল এই টাকা? হ্যাঁ, টাকাটা কার কাছে ছিল? টাকাটা আমার মামাতো ভাইয়ের কাছে ছিল। আচ্ছা, তারপর টাকাটা উদ্ধার হয়? হ্যাঁ, টাকাটা উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পরে এই পাশে ওই 50,000 থেকে আমারও 10,000 টাকা দেয়। এই পাশে আমরা ঢাকা রয়েছে, আমাদের তো একটা খরচ আছে। হুম। পরে আমাদের খরচপত্র চলে, পরে তো আমার উদ্ধারে করে, পরে আমার জেলে চালান করে দেয়। চালান করে দেওয়ার পরে মামলা কি মামলা দেয়? মামলা দেওয়া হলো 1900 কত সালে জানি, নারী শিশু দণ্ডবিধি আইন 7/30। আচ্ছা, তারপর? পরে আমি জেল খাটতে থাকি। পরে আমার এই পাইতে আমার মা তো বৃদ্ধ লোক, আর আমার বোন, আমার ভাই আবার আইন সম্পর্কে অনেক ভালো বোঝে, কিন্তু সে আমারে প্রথম 15-20 দিন আমারে দেখতে যায় না। পরে দেখি যে যায় এমনি কথাবার্তা বলে চলে আসে, কোনো আশ্বাস দেবে। আমি বলি যে আমার সমস্যা নেই, তোমরা থাকো। এই পাইতে আমার জেলের ভিতর থাকা কষ্ট হয়, থাকতে পারি না। আর টাকা পয়সা ছাড়া তো ভিতরে কিছু কিনে খাওয়া যায় না। পরে এইভাবে চলতে থাকার পরে যখন পরে ভিতরে যারা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করি যে আমি এই যে মামলায় আইছি এটা কিভাবে হইতে পারে। পরে তারা বলে যে তুই তো স্বীকার করছিস, এই জন্য তোর ঝামেলা মনে হয়। পরে আর কি ভাই আসে, আসার পরে আমি বলি ভাই কি অবস্থা, আমার উকিল টুকিল ধরছেন এই সেই? পরে বলে যে হ্যাঁ ধরছে, উকিল টুকিল ধরে, আর প্রতি মাসে একবার কোর্ট পড়ে। আচ্ছা, কোর্টে যাওয়ার পর আর কি দেখি যে আমার ভাই আসে না। এবং আমাদের যেটা বলবার চাই, যখন আমার বাবা মারা যায় আমাদের অনেক সম্পত্তি আছে, যেমন 16 থেকে 18 বিঘা। আমরা যে মানুষের কাছে হাত পাত পাই সেটা আমাদের প্রয়োজন হয় না। আর যেটা আমার বাপ মারা গেছে সেটা আমরা বুঝতে পারিনি ছোটকাল থেকে, কারণ অভাবের তারও আমরা বুঝিনি। যে পরে আর কি আমার ভাই আসার পরে আমার ভাইরে বলি যে ভাই আমি জীবনে তো যাই করার করছি, আমার এইবার মানুষ প্রথমে ভুল বা অপরাধ যেটাই করে সেটা অপরাধ না, সেটা ভুল। এই প্রথম বলে আমারে বের করে নেন, তারপরে যদি আমি দ্বিতীয় কোনো অকারেন্স করি আমার পরিচয় দেওয়া লাগবে না। পরে আমার ভাই বলে যে হ্যাঁ তোরে বাইর করবো, কিন্তু যে তোর জায়গা জমি লিখে দেওয়া লাগবে। মানে জেলে থাকা অবস্থায়? হ্যাঁ, জেলে থাকা অবস্থায়। ওকে। কিন্তু সে আমার আপন ভাই। এই কথা বলার পরে আমি বলছি যে না, আপনার আমার বের করা লাগবে না। আচ্ছা, এই কথা বলি বের করা লাগবে না। পরে আমাদের এলাকারই একজন পুলিশ আছে ভিতরে। পরে আমার ওই পুলিশের কাছে তখন আমার 7-8 মাস জেল কাটা হয়। পরে ওই পুলিশের কাছে আমি একটা চিঠি লিখে বলি যে এটা আমার মার কাছে আর আমার বোনের কাছে দিবেন। পরে ওই চিঠিটা আমার মা বোনের কাছে দেয়। পরে মা বোন আমার আর কি কোর্টের দিন দেখতে আসে। পরে প্রচুর কান্নাকাটি করে আমার মারে বলি যে মা যেটা আবার হয়েছে আমার বের করার ব্যবস্থা করো। পরে তারা অনেক কান্নাকাটি করে আমার ভাইয়ের কাছে, কান্নাকাটি করে বাইর করার ব্যবস্থা করে। ওকে। আর একটা কথা বলা উচিত যে আমাদের ফ্যামিলিতে আমাদের প্রধান হচ্ছে ভাই যেটা বলবে সেটাই। আমার মা বোন, আমি তো থাকি দূরেই, তাদের কোনো এখতিয়ার নাই। তখন আর কি মা বোন অনেক কান্নাকাটি করে আমারে বের করে। আচ্ছা। আর আমার চিন্তা ভাবনা যে আমার ভাই যেহেতু আমারে আসে না, ঠিক মতন দেখে না, আমি যদি ভেতর থেকে বের হই আমি আর বাড়িয়ে যাব না। আচ্ছা, বাড়িতেই যাব না। পরে আবার চিন্তা ভাবনা করি যে যখন আমাদেরকে জামিন হয় তখন চিন্তা ভাবনা করি আমি যদি বাড়িতে না যাই দেশের সবাই মনে করবে যে না ও জেলেই রয়েছে। পরে আমি যেদিন জামিনে বের হই, আর আমার ভাই আমার যে কদিন জেল কেটে দেখতে গেছে সেই কদিন আমার গালিগালাজ করছে। বড় ভাই? হ্যাঁ, বড় ভাই। বলতে তোর ভিতরেই পচা ভালো, ঠিক আছে। এই জন্য আরো বেশি কান্নাকাটি করতাম। এই জন্য আর কি মনে রাখছো যে যদি বের হই বাড়িতে যাব না। পরে যেদিন বের হই জামিনে রাত 9টার দিকে বের হই, 9টার দিকে বাড়িতে যাই।
হুম। বাড়িতে যাই এমনি চার দোকান টোকান যেখানে আছে সব জায়গা ঘোরাফেরা করি, যাতে মানুষ দেখে যে না। কিন্তু তখন আর কি এলাকার লোকজন আমার কাছে ভিড়তে চায় না, হুম। খুব কম ভিড়ে, বয়তে ভিড়ে না। আর মুরব্বী যারা আছে দু একজন এসে জিজ্ঞাসা করে যে কি আবার কি হয়েছে, আপনজনের ভিতরে এটা কেন ঘটাইলে এই সেই। হুম। পরে পর্যায়ক্রমে পরে আর কি তার পরের দিন রাত্রের বেলা আমি ঢাকা থেকে রওনা দিই, মানে দেশের থেকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। হুম। আমি রওনা দিই, রওনা দেওয়ার উদ্দেশ্যে আমি যে ঢাকা আসবো, কার কাছে আসবো, আমার এক বন্ধু আছে, হুম। ভিতর থেকে পরিচয় হয়। সে আর কি বলে যে তুই তো বাড়িতে যাইতে চাইতেছিস না, হুম। যদি ঢাকাতে আসিস আমারে ফোন দিস। হুম। পরে তারে ফোন দিয়ে যে ভাই আমি তো দেশে থাকবো না, ঢাকা চলে আসবো। আচ্ছা। পরে আমার সেই বন্ধু আর কি আমার বলে যায় ঢাকা এসে আমার ফোন দিস। পরে আর কি তারে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে আমার যে জায়গা দিয়ে দেয় হুম। সেই জায়গা দেখি যে হারা বিভিন্ন নেশা জাতীয় ব্যবসা করে, ওকে। এবং মনে করেন যে কুড়িল বিশ্ব রোডের বিভিন্ন গাড়ি আইনে হুম। ভিতরে পার্টসপাতি রাইহা বিক্রি করে। আচ্ছা। এবং প্রতিদিন এদের ইনকাম আছে 40 থেকে 50 হাজার টাকার উপরে। কি করে এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে এরা, আমি যে 26 দিন ওই জায়গাতে ছিলাম, হুম। এই এরা নেশা তো এদের কাছেই আছে। হুম। হুম। এরা বিভিন্ন কাজে ব্যয় করে এবং নাইট ক্লাবেই বেশি কাটায়। ওকে। পরে আমি আর কি একদিন স্বপ্নে দেখার পরে আমার খুব খারাপ লাগতেছে। হুম। খারাপ লাগার পরে পরে আমি আর কি চিন্তা ভাবনা করলাম, স্বপ্নটা খারাপ স্বপ্ন দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে আমি ভিতরে একবার ঢুকলাম, হুম। ঢোকার পরে আমার তো আমার ভাই বের করতে চায় নাই। তারপর আমি মার কান্নাকাটি দেখে যেভাবে ওকে বের করছে। আর এইবার যদি আমি কোনো পর্যায়ে ধরা খাই তাহলে তো আমার কেউ বের করার মতন থাকবেই না। হুম। পরে ওই দিনকে, এবং তাদের কাছে ম্যাশিং পর্যন্ত ছিল। হুম। পরে আমি ওই জায়গা থেকে টুঙ্গির উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা। আমি জানি না যে কার কাছে যাব বা কি করব। হুম। টুঙ্গির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পরে টুঙ্গি ইস্তেমার মাঠের ওই জায়গা বাস থামায়, বলে টুঙ্গি আইছে টুঙ্গি। আমারও দেখার ইচ্ছা যে টুঙ্গি ইস্তেমার মাঠে অনেকে আসে, দেখি এই জায়গা কি আছে। হুম। পরে ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে টুঙ্গি রেল স্টেশনে যাই। টুঙ্গি রেল স্টেশনে যাওয়ার পরে যাওয়ার পরে ওই দিন আর কি কাটাই। আমার 380 টাকার মতন থাকে। হুম। ওই দিনকে খরচ বরচ কইরা রাত্রে আর কি কাউন্টারে কোনো রকম ঘুমাই। তারপরের দিন আমার টাকা আছে মাত্র 175। হুম। পরে আমি চিন্তা ভাবনা করি যে আমার 175 টাকা আছে, এই টাকাতে আমি খাবো না কোনো জায়গা থাকবো। হুম। পরে সকালে ওই জায়গায় আর কি অনেক কাজের লোক নেয়, বিভিন্ন কাজকর্ম করানোর জন্য লোক নেয়। মানে আমি যেটুকু বুঝতে পারছি যে আপনার এই দাখিল পাশ করার পরে আর লেখাপড়া হয় নাই। না, লেখাপড়া আচ্ছা। অফ হয়ে গেছে। তো কাজের লোক নাই। হ্যাঁ, তারপর? পরে আমি চিন্তা ভাবনা করি এখন তো আমার কাছে টাকা নাই, আর আমি যে ঢাকা শহরে কই থাকবো সেটাও তো নাই। হুম। আপাতত সারাদিন কাজ করি, তারপরে রাত্রে দরকার হয় কোনো জায়গা থাকবো না। হুম। পরে আর কি ওই জায়গায় কাজে যাই। কাজে যাওয়ার পরে কাজ করি, খাওয়া দাওয়া করি না, মন খারাপ করে থাকি। হুম। পরে সাথে যারা কাজ করে পরে জিজ্ঞাসা করছে কি ভাই আপনার মন খারাপ কেন? পরে আমি বলছি এমনিতেই। পরে কাজ করে আসি, ওই দিন আমার 420 টাকা হাজিরে দেয়। হুম। 420 টাকা হাজিরে দেওয়ার পরে আমি যে হোটেলে বর্তমান কাজ করি ওই হোটেলে খাওয়ার জন্য রাত্রে ঢুকি। তারপরে খাওয়া দাওয়া করি, করার পরে এবং আমাদের যে টাকাটা দেয়, যার কাছে দেয় ভাঙটি থাকে না, এই জন্য দুইজন কাজের পরেও একসাথে থাকি। পরে দুইজনে একসাথে খাওয়া দাওয়া করি। পরে আর কি ম্যানেজারে বলতেছে ওই পোলা আবার আগে ওই জায়গায় কাজ করছে ওই হোটেলে, এটা হলো খাওয়ার হোটেল। ওকে। কাজ করার পরে বলতেছে যে কিরে কাজ করবি নি? পরে ও বলে যে না আমি কাজ করব না। পরে আর না আমি ওরে বলি যে দোস্ত এই আমি তো জীবনে খাওয়ার হোটেলে কাজ করি নাই, কি কাজ করাবি? পরে বলে যে থাকবি খাবি থাকা খাওয়া ফ্রি, আর তোর হাজিরে দেবে 150-200 টাকা। পরে আমি এমনি চিন্তা ভাবনা করলাম যে এটা তো আমার ভালো, আমার তো হাজিরা লাগবে না, আমার থাকা খাওয়ার ব্যবস্থা হইলেই হবে। পরে আর কি আমি ওই জায়গা বলি যে তুই আমারে কইয়া ওই জায়গা কাজে ঢুকাই দে। পরে সে আমারে কাজে ঢুকাই দেয়। কাজে ঢুকানোর পরে প্রতিদিন 100 টাকা নিয়ে এই চা বিড়ি টিড়ি খাই, খরচ করি, আর হাজিরার দাঁড়ি না। পরে এইভাবে চলতে থাকার পরে ওই জায়গা তখন 4 মাস কাটাই। আচ্ছা। 4-5 মাস কাটাই। আর আমি যে জায়গায় চাকরি করতাম নিচে খাওয়ার হোটেল,
হুম আর উপরে ছিল আবাসিক হোটেল। হুম পরে এইভাবে থাকতে থাকার পরে একদিনকে সন্ধ্যাবেলা, এবং ওই জায়গা যেহেতু উপরের লোকজন নিচে এসে খাওয়া দাওয়া করে, সবাই পরিচিত। হুম পরে দেয় চিল্লাফাল্লা করতেছে, চিল্লাফাল্লা করার পরে পরে আমি আর কি যাই, যেহেতু গেটের সামনে আমি ছিলাম, তখন আমি আর কি যাই। যাওয়ার পরে বলে এই মালিকের ছোট ভাইরে বলি যে কী হয়েছে রে, সমস্যা কি? পরে বলে যে ওই মেয়েটা, যে মেয়ের ঘটনাটা বলতেছি, হুম হুম সেই মেয়েটার বয়স তখন 20-21 বছর, কিন্তু আচ্ছা। দেখা মনে হয় যে 13 কি 14 বছর। ওকে। পরে আমি বলি যে কী হয়েছে? কয় মেয়েটা এই জায়গা থাকতেছে না, কিন্তু এরা জোর করে দিতেছে। পরে যে পোলাটা জোর করে দিতেছে, হ্যাঁ লগে ঝগড়া করি। হুম ঝগড়া করার পরে ও আর কি, যেহেতু ওই জায়গার স্থানীয় পোলা, হুম পরে আর কি ওই পানি খাওয়ার গিলাস থাকে, ওই গিলাস দিয়ে ওরে 22 থেকে 23টা পোস্ট মারি। কি বলেন? তারপর? 22 থেকে 23টা পোস্ট মারি, এবং ও রাত ধরে তখন আমি বাইরে আসি ওই জায়গা থেকে। মেয়েটার হাত ধরে? হ্যাঁ, মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল রুনা। রুনা। আচ্ছা, তারপর? পরে ও রাত ধরে বের করে এসে, এখন আমি চিন্তা ভাবনা করি যে ওরে রাখবো কোথায়, খাওয়াবো কোথায়? আমার নিজেরই তো জায়গা নাই। হুম আমি থাকি টুঙ্গি রেল স্টেশন, আর ওরে রাখি হলো টুঙ্গি অন্য একটা আর কি হোটেলে সিট বুকিং করে ওরে রাখি। হুম রাখার পরে তারপরের দিন আর কি আমি ওরে বলি যে কি তোমার সমস্যা কি, তুমি কিভাবে কি হয়েছে সেটা আমারে বলো। হুম আমি তো এই হঠাৎ করে ওরে আর কি দেখা, পরে আর কি তারপরের দিন রাত্রে যাই, রাত্রে যাওয়ার পরে ওর সাথে থাকার পরে ওর বিস্তারিত আর কি জানি। হুম জানার পরে ও বলে যে ভাই এই ঘটনা, আমার আজকে 8-9 মাস ধরে এই কাজ করাইতেছে ফ্ল্যাট বাসায়, এবং বর্তমান আমার আবাসিক হোটেলে দেওয়া শুরু করছে, এই জন্য কান্নাকাটি। পরে আমি কইছি যে আচ্ছা আজকে তুমি একটা কথা বলো, যদি তুমি ভালো হও তাহলে তোমার ভালো হওয়ার ব্যবস্থা আমি করে দেব, হুম আর যদি কাউ যে না ভাই আমি এই রাস্তায় থাকবো বা এরকম করবো, তাহলে ভাই এই পর্যন্ত কি সমাপ্ত। হুম পরে কয় না ভাই আমি ভালো হব। পরে এই কথা বলার পরে তারপরের দিন আমি একটা বাসা খুঁজি, বাসা নেওয়ার পরে আর কি ওরে নিয়ে মালসামানা নিয়ে উঠি, আমার এক বন্ধু ঠিক করে দেয়। পরে মালসামানা নিয়ে ওঠার পরে, যেহেতু আমি হোটেলে ডিউটি করা হয় 12 ঘন্টা, হুম শিফটে বাই শিফট, এক শিফটের দিনে এক শিফটে রাত্রে করে 24 ঘন্টার দোকান, এইভাবে চলতে থাকে। হুম থাকি হলো, তখনও বিয়ে করেননি? না তখনও বিয়ে করিনি, তখন থাকি ওর সাথে 13-14 মাস একসাথে থাকি। হুম তখনও আমার আর কি বিয়ের চাপ দেয়। হুম বিয়ের চাপ দেওয়ার পরে বলি যে ভাই আমি তো চাইছি যে তুমি তোমার পথটা ধরো, তুমি ভালো থাকো, হুম আমার পক্ষে তো বিয়ে করা সম্ভব না। তুমি যদি থাকো, এমন তোমার খাওয়া খরচ বা রুম ভাড়ার ব্যবস্থা আমি দেই, তুমি ভালো থাকো, তুমি ভালো হও, আমি এই জিনিসটাই চাই। পরে বলে যে না, তুমি যদি আমার ভালো করো, তুমি যদি আমার ভালো করছো, তাহলে ভালো করার দামটা রইলো কি? হুম তারপরে আমি বলি যে আমি বিয়ে করতে চাই না এই কারণেই, সে আমার সাইজ অনেক ছোট হয়, নিজের সাথে তো একটা ওয়েট আছে যে হুম দেখতে ভালো লাগে না। হ্যাঁ, দেখতে ভালো লাগে না, এই জন্য তারা আমি বিয়ে করতে চাই না। হুম বিয়ে করতে না চাওয়ার পরে অনেক কান্নাকাটি করে করে, পরে ওই দিনকে যায়। আগে আমি নাইট ডিউটি করতাম আর কি, 4-5 মাস নাইট ডিউটি করতাম। পরে নাইট ডিউটি করে দিনের বেলায় গেছি বাসায় ঘুমাইতে। হুম আসরে আজানের সময় উঠছি, উঠে গোসল টোসল করছি, হুম আমারে ভাত দিয়ে ও বাইরে থেকে তালা মেরে গেছে। তালা মেরে চলে যাওয়ার পরে আর কি প্রথম দিন ওই যে পোলার সাথে মারামারি করছি, হুম সেই পোলারে নিয়ে আইছে। সেই পোলারে নিয়ে আসার পরে হুম পরে আমারে বলে যে তোর বিয়ের কাগজপত্র তোর বিয়ের কাগজপত্র দেখা। ওই পোলা বলে, যে পোলারে হ্যাঁ। মারছিলেন? হ্যাঁ, তারপর? আমি তো হিমশিম খেয়ে গেছি, কিরে ওই কই থেকে আসলো। হুম পরে আমি বলছি যে সেটা তোরে দেখান লাগবে, সেটা তার টাকা নিয়ে যায়। হুম যে তখন আমি চাই না যে এলাকায় গন্ডগোল হবে, এই জন্য 15-16 হাজার টাকা দিয়ে ওইটা আর কি হুম মিটানোর পরের দিন ওরা আর কি চাপ দিয়ে দেয় যে তুই বিয়ে শাদী করবি, নয় তোর সমস্যা আছে। হুম আর না, আমি চিন্তা ভাবনা করি যে আমি কই যাব, আর ওরে বা হালাই কই যাব, যে কোনো একটা সমাধান তো কইরে যাইতে হবে। হুম পরের দিন পুলিশের লোক নিয়ে আসে। আচ্ছা, তারপর? পুলিশের লোক পুলিশ এসে বলে যে ভাই তুমি কি করবা চাও এখন? হুম ওর কাহিনীও জানি, তোমার কাহিনীও জানি, ও খারাপ ছিল, তুমি রাখছো, তুমি কি
বিয়ে করবা না থানায় যাবা না 1 লাখ টাকা দেবো। হুম পরে আমি বলছি যে আমি টাকা কই পাবো, টাকা দেবো। কয় তাই থানায় চলো না ওরে বিয়ে করো, 3টার একটা করবা, 3 দিনের টাইম দেয়। হুম 3 দিনের টাইম দেওয়ার পরে না আমি সারা রাত চিন্তা ভাবনা করি কি থেকে কি করা যায়। হুম টাকা থানায় তো আমার যাওয়া সম্ভব না, হুম। আর দ্বিতীয়ত ওই টাইম আমার টাকা দেওয়াটাও সম্ভব না। এই টাইম আমার বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই, হুম পুরো বিচ্ছিন্ন যোগাযোগ। এই টাকাগুলো কই পাবো হঠাৎ করে? পরে আর কি আমার বাড়িওয়ালা অনেকেই বুদ্ধি দেয় যে তুই বউ রাখলি না সাইডে দিলি, হুম। তুই ওরে বিয়ে শাদী কর। হুম। এবং আমি এই যে টাকাগুলো কামাই করতাম, আমি হোটেলে মেসিয়ারি করি, আমার বেতন 12,000 উপরে কামাই আছে 8 থেকে 10,000। হুম এই টাকার আমি একটা টাকাও যা চা বিড়ি খাওয়া লাগে বাকি টাকা আমি বাসায় রাখি, যে তুই Okay. খরচ কর, তুই ভালো থাক। হুম আর তো যেহেতু আমি আগে পরে আমার অনেক যাই ঝামেলা গেছে, আমি হুম। চাই যে আমার লাইফে একটা ভালো কাজ করি, হুম। যাতে নিজেরে বলতে পারবো না একটা ভালো কাজ করছি। পরে এইভাবে চলতে থাকে, চলার পরে তারপরের দিন আমরা কাজী অফিসে যাই, বিয়ে শাদী করি। আচ্ছা, তার মানে বলা যেতে পারে যে আপনি বাধ্য হয়ে বিয়েটা করেন, বাধ্য- জোর চাপাচাপি, এবং তারপর নিজেকে বুঝিয়েছেন যে আসলে বিয়েটা করলে তো একটা ভালোই হবে, মানে যদি পালানোর সুযোগ থাকতো তাহলে হয়তো পালাতেন, বিয়েটা করতেন না। না পালাবো না, কিন্তু যে নিজেও চিন্তা ভাবনা করি, মানে হঠাৎ করে তো কোনো কাজ করা যায় না। আচ্ছা, তো বিয়ে করলেন, হ্যাঁ ঠিক আছে, তারপর? বিয়ে শাদী করি, বিয়ে শাদী করার পরে এভাবে চলতে থাকে। পরে এবার তো ও বাড়িতে যায়, ওর ফ্যামিলি খরচও আমার দেওয়া লাগে। হুম ফ্যামিলিতে ওরা অনেক দরিদ্র ফ্যামিলি, তো এই জন্য ওর ফ্যামিলির খরচও আমার দেওয়া লাগে। হুম এইভাবে আমরা চলতে থাকি। চলতে থাকার পরে ওই যে পোলার সাথে মারামারি হয়, সেই পোলার খালাতো ভাই আবার 2টা জেলে ছিল। হুম জেলে থাকার পরে তার খালাতো ভাই তখন আর কি বের হয়। হুম। বের হওয়ার পরে আমার বাসায় হঠাৎ করে আসে। হঠাৎ করে আইসে তারা আর কি গন্ডগোল করে। গন্ডগোল করার পরে এক পর্যায়ে তাদের সাথে মারামারি হয়, এবং আমার বাসায় যে মাল সামানা ছিল, হুম। বাসায় ড্রেসিং টেবিল, ড্রয়িং টেবিল, নিজ দিয়ে কার্পেট পর্যন্ত বিছাই দিয়েছে। হুম সব মাল সামানা ভেঙ্গে চুইরে, টিভি ফ্রিজ টিরিজ সব ভেঙ্গে ফেলায়। হুম ভেঙ্গে ফেলায় তখন আর কি ওরা আবার নিয়ে যায় সেই জায়গা। হুম নিয়ে যাওয়ার পরে আমি আবার তারপরের দিন ওই থানার পুলিশ নিয়ে ওরে যায় আবার উদ্ধার করে নিয়ে আসি, যেহেতু আমার কাছে তখন কাগজ ছিল। হুম পরে নিয়ে আসার পরে আমরা আবার ওই জায়গার থেকে স্থান চেঞ্জ করি। স্থান চেঞ্জ করে চলে আসি এয়ারপোর্ট। হুম এয়ারপোর্টে এসে থাকা শুরু করি। থাকা শুরু হওয়ার পরেও আমারে বলে যে এইসব যাই ঝামেলা আর হবে না, একটা বাচ্চা নিলে। আর আমি বলি যে তুমি যে বাচ্চা নিবা, তোমার বাচ্চা নিলে তো সমস্যা হবে। কই হুম। কেন? ও যে আমার সাথে সম্পর্ক করছে এতদিনে বলে নাই যে ওর কিডনি নষ্ট। ও ওকে। এতদিনে বলে নাই যে আমার কিডনি নষ্ট। যখন আর কি বিয়ের সাথে করছে, তারপর আমার বলতেছে যে আমার তো কিডনিতে সমস্যা। তারপর? আর এই পাই তো খালি অসুস্থর কথা বলতো। হুম। কি অসুস্থ সেটা বলতো না, কিন্তু তো প্রচুর পরিমাণে টাকা খরচ করতো। আমি যে পয়সাগুলো ইনকাম করতাম তার চেয়ে ডবল পরিমাণে টাকা লাগতো। হুম এই মাথা ব্যথা, এইটা সেইটা, কিন্তু যে এইটা কি কারণে হয় এটা আমার কাছে বলতো না। ও তো আগের থেকেই জানে যে ওর এই সমস্যা, কিন্তু এটা আমার কাছে বলতো না। হুম আর আমি চিন্তা ভাবনা করতাম যেহেতু একটা কাজের সাথে জড়িত ছিল, সেই কারণে কোনো সমস্যা সেই কি? কারণে মনে হয় কোনো সমস্যা, হুম এটা আমি ধরতে পারতাম না। পরে লাস্টে এক পর্যায়ে আমি জানতে পারি যে ওর কিডনিতে সমস্যা। যখন আর কি ওর কাগজপত্র আইনে ও আটকায় রাখতো, আর আমি ওই দাঁড়তাম না যে ওর হুম। কাগজপত্র দেখে আমি কি করব। পরে আর কি যখন জানতে পারি ওর কিডনিতে সমস্যা, তারপরও আমরা একসাথে চলাফেরা করি। ওইটা ওরে বুঝতে দেই না যে ও কষ্ট পাবি, আর সেটা চাই না। হুম আর দ্বিতীয়তে ওর মা নাই, ওর বাপ নাই। ওর যে মা আছে সেই মা হলো ওর আপন খালা। আচ্ছা। আপন খালাও আমারে বলে যে ভাই তুমি যদি আমারে ফেলাই দাও তাহলে আমি কার কাছে যাব। এই জন্য আমি তখন আর কি ওরে যে ওর দেশে পাঠাই দেব সেটাও আমার সম্ভব হয় না। ওকে, তো সবকিছু মিলে এই মেয়েটাকে নিয়ে আপনি এখন সংসার করছেন। হ্যাঁ, আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ করে বলবো না, এই 16 তারিখে আমাদের বাচ্চা কনসেপ্ট হয় আমার ওয়াইফের।
বাচ্চা কনসেপ্ট 3 ঘন্টা পরে মারা যায়। মানে কনসেপ্ট মানে ডেলিভারির কথা বলছেন, হ্যাঁ, বাচ্চা delivery। ডেলিভারি হওয়ার পরে মারা যায়। Delivery এখানে প্রিয় দর্শক তো বলবো না, প্রিয় শ্রোতা যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে শুনলেন, আমি যাকে এখানে উপস্থাপন করেছি, আপনার বয়স কত বললেন? 26 বছর। হ্যাঁ 25-26 25-26 বছর। ওর নাম হচ্ছে রুবেল। রুবেলের বলার ধরন বা রুবেলের বড় হয়ে ওঠা, সেখানে কিছুটা অসামঞ্জস্য, কিছুটা অগোছালো, কিছুটা খুব ধৈর্য নিয়ে শুনতে হয় এরকম একটা গল্প। কিন্তু এরকম ছেলে মেয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আছে বলছি এই কারণে যে ওরা যে পর্যায়ে বড় হয় একেবারে খুব দরিদ্র অবস্থার মধ্যে বড় হয়। তারপরে একটা সময় প্যারেন্টাল গাইডেন্স বলেন বা পারিবারিক ছত্রছায়া না থাকার কারণে অনেক ভালো প্রতিভা থাকার পরেও ছেলেগুলো ঝরে যায়। যেমন ধরেন ও ক্লাস 5-এ কিন্তু ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। ক্লাস 8 টানেল বলে বৃত্তি। ক্লাস 8-এও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আর হ্যাঁ দাখিলে 4.72। এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, যার সেই অর্থে তেমন কিছুই ছিল না, বাবা মারা গেছে খুব ছোটকালে, কিন্তু খুব স্ক্যাটার্ড একটা জীবন, এবং সেটার খুব ভালো মেন্টরশিপ না থাকার কারণে, ওকে শাসন করার মতো কেউ না থাকার কারণে, ওকে সুন্দরভাবে পথ দেখানোর মতো কেউ না থাকার কারণে ওর জীবনটা এরকম হয়ে গেছে। এবং ও হোটেলের এখন মেসিয়ার, রাইট? আপনি হচ্ছে হোটেল বয়ের দায়িত্ব পালন করেন, এবং বিয়ে শাদী করেছে, সেটাও একটা অগোছালো জীবন। বড় হওয়াটাও তো একটা, সব কিছু মিলিয়ে একটা অগোছালো জীবন। তো কি মনে হয়, আপনি এত ভালো স্টুডেন্ট ছিলেন, আপনি তো চাইলে অনেক বড় লেখাপড়া করে অনেক ভালো জায়গায় যেতে পারতেন, এটার জন্য আপনার কখনো আফসোস হয় না? সেটা আফসোস হইলো, করার কিছু নাই, পরিস্থিতিতে করে দিছে আমাকে। পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে। তো এখন কি করবেন, ভবিষ্যৎ চিন্তা কি? ভবিষ্যৎ চিন্তা ভাবনা এখন ওর যে সমস্যা সেটা আমি ট্যাকেল দিতে পারতেছি না। আচ্ছা। এই যে লকডাউনে এই যে গ্যাসের মাসেও আমি ওর 8,000 টাকা দিছি। আচ্ছা। এবং কি আজকে যে আপনাদের এই জায়গায় আসছি, আজকে ওর আমার টাকা দেওয়ার ডেট ছিল 2,000। এই টাকাটা কিসের জন্য দিতে হয়? টাকাটা ওর সমস্যার কারণে, মাথা ব্যথা, এই পেটে ও ট্রিটমেন্টের কারণে। না সেটা ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে হয়তো আপনি ফাইট করতেছেন, তারপরে থাকে না যে মানুষের একটা ভবিষ্যৎ পরিকল্পনা তো থাকে, যে ভবিষ্যতের জীবনটা যদি আমার এরকম হতো। আপনি কি স্বপ্ন দেখেন? এখন আমি চাই যে ওকে আমি ছেড়ে দিতে চাই। কেন ছেড়ে দিতে চান? ছেড়ে দিতে চাই এই কারণেই, আমার মা আসছে এর ভিতরে একবার আমাকে দেখতে, আইসা দেখার পরে তারপর থেকে আমার মাও আমাদের সাথে যোগাযোগ করে না। কেন যোগাযোগ করে না? এই কারণেই যে আমার এই পোলা ইচ্ছা করলে আমি অনেক ভালো জায়গায় বিয়ে শাদী করাইতে পারতাম, এই করতে পারতাম। আমার মানে আমার ভাইয়ের কথা বলে যে আমার এই পোলা না করা, আমার আত্মীয় স্বজন করাইলেও তো করতে পারতাম। দেখেন একটা কথা বলি, ওর সঙ্গে যে আপনি জড়িয়েছেন এটা তো ওর ইচ্ছা না, আপনি আপনার ইচ্ছাতেই জড়িয়েছেন। আপনি মেয়েটাকে সেভ করতে গেছেন, সেভ করতে গিয়ে একটা সময় তার সঙ্গে আপনি লিভ টুগেদার করেছেন, তারপরে আপনি বিয়ে করেছেন। বিয়েটাও যে করেছেন সেটাও আপনি বলছেন যে নিজের ইচ্ছাতেই আপনি করেছেন, এক অর্থে বলা চলে। কিন্তু এই মেয়েটাকে ছেড়ে দিবেন কেন? ছেড়ে দেওয়া তো একটা ওয়াইজ ডিসিশন না, ছেড়ে দেওয়া তো ভালো কোনো সিদ্ধান্ত না। তাহলে তো আপনি ভালো কাজ থেকে দূরে সরে গেলেন। দেখেন ভাই, আমি ওকে আমি ভালো রাখবো বা ভালো খাওয়াবো পড়াবো সেটা আমি পারতেছি না। না পারলে সেটার জন্য কি ছেড়ে দিতে হবে? সেটার জন্য ছেড়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি যুদ্ধ করেন। সামনে আমারও তো একটা ভবিষ্যৎ আছে, হ্যাঁ, সামনে আমি কিভাবে থাকবো, কি করবো। কিন্তু ছেড়ে দিলেই তো সে ভবিষ্যৎটা ঠিক হয়ে যাচ্ছে না। ওর কিডনিতে সমস্যা। হ্যাঁ, আপনি সেটা, আজ কিডনিতে সমস্যা তো আপনারও হতে পারতো। হ্যাঁ, কিডনিতে ওর সমস্যা, কিডনিতে সমস্যা তো আপনারও হতে পারতো। তা আপনার সমস্যা হলে কেউ আপনাকে ছেড়ে যেত? এই কারণে ও যদি আমাকে প্রথমে বলতো। দেখেন আমি একটা কথা বলি, প্রথমে বলছে কি বলে নাই, বা প্রথম দিকে ও কোন অবস্থায় ছিল, সেটা আসলে খুব বড় একটা ফ্যাক্ট না। হ্যাঁ, মিথ্যা হয়তো অনেক কিছুই ছিল, আপনারও অনেক কিছুই মিথ্যাও তার কাছে ছিল। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আপনি যেভাবে জীবনটা শুরু করছেন, আপনাদের দুজনকে আল্লাহ এক করে দিয়েছে। এখন আমার মনে হয় কি এই দুইটা খারাপের মধ্যে একটা ভালো সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করেছেন, সেখানে একটা বাচ্চা হয়েও হলো না, আবার সে মানুষটা অসুস্থ। আপনি চাইলে এখান থেকে একটা ভালো সুন্দর জীবনের দিকে যেতে পারেন। আমি এতক্ষণ কথা বলে এতটুকু বুঝেছি, ওর জায়গাটাতে অনেস্ট, ওর জায়গাটাতে সৎ, একটু বুদ্ধিতে আমাদের সামাজিকতায় চলতে যে ধরনের মানুষের আমরা দেখে থাকি সচরাচর, তার থেকে একটু আলাদাও ওর কথাবার্তার ধরন বা সব কিছু মিলিয়ে। আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে ছেলে মেয়ে যারা
বিভিন্ন পরিবেশে বড় হয় তারা প্রত্যেকেই আসলে কোনো না কোনো দিক থেকে প্রতিভাবান, কিন্তু প্রপার নার্সিং যদি আমরা করতে না পারি তাহলে এরা যেভাবে সমাজের বোঝা হয়ে যায়, সমাজটা কিন্তু পিছিয়ে থাকে। এই ছেলের ক্ষেত্রে আমাদের কী বা বলার ছিল? এই ছেলের ক্ষেত্রে ছেলের রেজাল্ট ভালো ছিল, এসএসসিতেও ভালো করলো, ইন্টার তো পড়ার সুযোগ হলো না, ক্লাস 8 ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি, কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র পারিবারিক গাইডেন্স, পারিবারিক বলা যেতে পারে নিয়মকানুন বা শিষ্টাচার এসবের মধ্যে না থাকার কারণে ও কিন্তু একটা সময় ভুল পথে চলে যায় এবং এই ভুল পথ থেকে সে এখন পর্যন্ত বের হতে পারেনি। তো আজকে আমি এই কথাটা এই কারণেই বলতেছি যে কোনো মানুষকেই আমরা যদি দেখি যে সমাজে সে একটা খারাপ কাজ করতেছে বা সে একটা অন্যায় কাজ করতেছে, আমরা সেই রূপে দেখা মানুষটাকে ওই মুহূর্তে যেভাবে মূল্যায়ন করি, সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মানুষটার দ্বারাও হয়তো আমার জানা বা আমার জ্ঞাত বহির্ভূত অনেক ভালো কাজ আছে সে হয়তো জীবনে করেছে। তবে তার মানে কি এটাই যে সে যে খারাপ কাজটি করছে সেটাকে আমরা মেনে নিব? নিশ্চয়ই না। তবে ব্যাপারটা হচ্ছে এরকম যে খারাপ কাজের শাস্তিটা বা খারাপ কাজের যেই বলা যেতে পারে রেমিডিসটা, সেটা যেন এমনভাবে না হয় যেটা তার ভবিষ্যৎ সমস্ত ভালো কাজের সম্ভাবনাকে বন্ধ করে দেবে। এতে করে আমাদের নিজেদেরই ক্ষতি হয়। আজকের এই সিক্রেটসটা একটু অন্যরকম বলা যেতে পারে। আপনারা অনেকদিন ধরেই পুনঃপ্রচার শুনছিলেন এবং সেটা করোনাকালীন অবস্থার কারণেই আমরা একটু সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবেই হয়তো আমরা আবার আগের ফর্মে ফিরে যাব। স্বাভাবিক হতে একটু সময় লাগছে। তো সেই অর্থে আমরা যেটা বলি যে সিক্রেটসে আমরা আসলে তাদেরকেই পোর্ট্রে করি যাদের আসলে মন্দ কাজ বলি বা অপরাধ বলি, সেই অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং সে অপরাধটা কী সেটা আমরা জানাই এবং তারপরে সেটার পরিণতি জানাই। এই তিনটা জিনিসই আসলে এই 26 বছরের রুবেলের জীবনে আপনি খুঁজলে পাবেন। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে যে দোষে আমরা তাকে দোষী করছি সেই দোষে সমাজ বা পরিবার দুষ্ট কিনা। কারণ আজকের এই রুবেলের এই রকম একটা জীবনের পেছনে অনেকখানি পরিবার দায়ী, অনেকখানি সমাজ দায়ী। আমরা যদি সেই জায়গাটায় নক না করি তাহলে রুবেলদের এরকম ভবিষ্যৎ বা রুবেলরা প্রতিনিয়ত আমাদের সমাজে জন্ম নিতেই থাকবে এবং এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। রুবেল, আমি ধন্যবাদ জানাই আপনি আসছেন এখানে। তবে এটা ঠিক যে মাত্র 26 বছর বয়স, সামনের দিনগুলোতে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আপনি এখনও 2 হাত পায়ে ভর দিয়ে চলতে পারেন। আপনি মেসিয়ার হন আর যাই হন না কেন, আপনি পয়সা ইনকাম করেন প্রতি মাসে, আপনার পকেটে পয়সা আসে, বৈধ উপায়ে আসে, সেটা দিয়ে ভালো কাজ করা সম্ভব। আর আপনি যদি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেন সেটা ঘর থেকেই করা সম্ভব। সুতরাং মেয়েটা যেহেতু আপনাকে বলতেছে যে আপনি ছাড়া আসলে তার আর কেউ নাই, কোথাও যাওয়ার জায়গা নাই এবং এরকম একটা বিপদগ্রস্ত মেয়ে যেখানে তার কিডনিতে সমস্যা, সব কিছু মিলে সমস্যা, সুতরাং মেয়েটাকে আপনার ছেড়ে দেওয়াটা কোনো উচিত সিদ্ধান্ত হবে না, এটা ভালো সিদ্ধান্ত হবে না। হয়তো এতটুকুর বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে অনেক বড় একটা ভালো জিনিস উপহার দেবেন, ভবিষ্যৎটা অনেক ভালো হবে। তো এগুলো বলেই আসলে যেহেতু অসহায়